মেয়েদের জন্মই তো তার স্বামী সেবার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য। স্বামীর সেবার চেয়ে বড় কোনো কাজ মেয়েদের থাকতে পারে না। তাই তোমাকে আমি দূরে যাওয়ার অনুমতি দিতে পারছি না, দুঃখিত। নাহিদ আহমেদের মুখ থেকে কথাগুলো শুনে হতাশ হলো শেফালি চৌধুরী। এই দেশের সবচেয়ে নামকরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পাওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি না পাওয়ার কারণে যে যেতে পারছে না, ভাবতেই তার খুব কষ্ট হচ্ছে। সে রাগে অভিমানে চুপচাপ বারান্দায় গিয়ে অন্ধকারে বসল। কিছুক্ষণ পর নাহিদ তাকে ডাক দিল। প্রথম 2-3 বার ডাক উপেক্ষা করলো, পরে সে বাধ্য হয়ে উঠে গেল। তারপর রাগের মুখের অভিব্যক্তি ফুটিয়ে নাহিদকে জিজ্ঞেস করলো, কী হয়েছে, এভাবে ডাকছো কেন? নাহিদ মুখে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, মহারানী রাগ করে কোনো লাভ হবে না। রাতের বেলা স্ত্রীর কাজ হলো স্বামীকে সোহাগ করা, সে কাজটি না করলে চলবে? শেফালি বলল, আজ না, আমার মুড নেই। নাহিদ তখন মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, স্বামীর ইচ্ছা মানেই হলো হুকুম, আর স্ত্রীর দায়িত্ব হলো সে হুকুম মেনে চলা, যেখানে মুডটুট দেখার সুযোগ নেই। নাহিদের কথা শুনে শেফালি আর কোনো কথা বলল না, চুপ করে শুয়ে পড়ল নাহিদের পাশে। 1 ঘন্টা পর নাহিদ ঘুমিয়ে পড়া নিশ্চিত করে চুপি চুপি শেফালি বিছানা থেকে উঠে গেল। তারপর বারান্দায় গিয়ে চুপচাপ বসে পড়ল ইজি চেয়ারটিতে। বারান্দায় বসে শেফালি ভাবতে লাগলো তার জীবন নিয়ে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে সন্তান ছিল সে। লেখাপড়ায় সে যেমন ভালো ছিল, ঠিক তেমনই ভালো ছিল গান বাজনাতে। খুব ছোট থাকতেই সে গান শেখা শুরু করেছিল। তারপর আস্তে আস্তে সে বড় হলো। এসএসসি ও এসএসসিতে ভালো ফলাফল করে সে ভর্তি হলো প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে ভালো ফলাফল করে যাচ্ছিল। নিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল তার কাছে। কিন্তু 3য় বর্ষে থাকাকালীন তার পরিবারের কাছে একটি বিবাহের প্রস্তাব আসে। মধ্যবয়সী এক লোক, ধার্মিক, সরকারি চাকুরি করে, মাইনে ভালো পায়, পাশাপাশি নিশ্চিত ভবিষ্যৎ। আশেপাশে বান্ধবীদেরও বিয়ে হচ্ছে, তার উপর এরকম এক সুযোগ্য পাত্র। এছাড়া বিয়ে করে সংসারী হবার স্বপ্ন ছোটবেলা থেকেই তো মাথায় ঢুকে দেওয়া হয়েছে। তাই সে বিয়ে করার সিদ্ধান্ত নিল। বিয়ের পর প্রথম কদিন সব কিছু ঠিক ছিল, হয়তো ছিল না, কিন্তু নতুন নতুন সব কিছুর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। তাই তখন বেটিকেও ঠিক বলে মনে হয়। কিন্তু দিন যত যেতে লাগলো ততই বদলাতে লাগলো ধারণাগুলি। ধীরে ধীরে শ্বশুরবাড়ির চাপে ছেড়ে দিতে হলো গান বাজনা, তারপর ছাড়তে হলো বন্ধুসংঘ, আড্ডাবাজি, স্বামীর গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে আসা, স্বামীর গাড়িতে করে যাওয়া, এছাড়া স্বামীর সংসার সামলানো। এইটুকুর মধ্যে আটকে গেছে জীবন। কিন্তু এটাই কি জীবন? এরকম জীবন কি সে চেয়েছে? সারা রাত ধরে সে এই কথা ভাবতে লাগলো। তারপর সকাল হতে হতে স্বামীর পাশে চুপি চুপি শুয়ে পড়ল। কেননা সকালে ঘুম থেকে উঠে তাকে পাশে না দেখলে সন্দেহ করবে হাজারটা প্রশ্ন। সকালে স্বামীকে নাস্তা খাইয়ে তৈরি করিয়ে অফিসে পাঠালো শেফালি। এরপর ঘরে টুকটাক সব কাজ শেষ করে ফোন করলো মাকে। হ্যালো মা। হ্যাঁ রে, কেমন আছিস? এই তো মা, ভালো। তুমি কেমন? আমিও ভালো। সব কিছু ঠিকঠাক? হ্যাঁ মা। কিছু বলবি? মা, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এ তো খুবই ভালো সংবাদ। কিন্তু মা, তোমার জামাই পড়ানোর অনুমতি দিচ্ছে না। মা শোন, বিয়ের পর স্বামী যা বলে তাই করতে হয়। এই সংসারটাই তোর সব। সে যখন তোকে মানা করছে তখন আর কি করবি, ছেড়ে দে। মায়ের কথা শুনে ফোন কেটে দিল শেফালি। একটা সংসার, একটা মানুষের খেদমত করা, এটাই কি জীবন? আচ্ছা, আজকে যদি আমার পরিবর্তে নাহিদ সুযোগটি পেত, তবে কি সে ছেড়ে দিত? সে কি আমার কথা ভেবে যেত না, নাকি আমাকে সাথে নিয়ে চলে যেত? অবশ্যই যেত। এক্ষেত্রে আমি কোনো কর্মক্ষেত্রে যুক্ত নাই, এটা একটা বড় কারণ হিসাবে দেখাতো। কিন্তু আমি যদি এখানে কোথাও চাকরি করতাম, তবে কি আমার কথা ভেবে যেত না? প্রশ্নগুলো ভাবতে ভাবতে নিজে হেসে ফেলল শেফালি। তারপর নিজেকে উত্তর দিল, অবশ্যই যেত। তার এই চাকরির জন্য আমারও চাকরি ছেড়ে দিতে হতো। তাহলে আমি কেন যাব না? সংসারের জন্য আমি একাই কেন বিসর্জন দেব? আচ্ছা, এই সংসার যদি না করি, নতুন করে আমি আমার জীবন শুরু করি, তবে কি খুব ক্ষতি হয়ে যাবে? এই যে চাকরি, এটা দিয়ে তো আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। তারপরেও কেন আমাকে আরেকজনের অনুমতির অপেক্ষা করতে হবে? তবে কি আমি স্বাধীন না? সংসারে আসা মানে কি পরাধীন হয়ে যাওয়া? জন্মের পর থেকে বাঁধনে আটকে থেকেও তো আমি স্বাধীন ছিলাম। তাহলে এখন কেন পরাধীন হব? কেন আমি একাই সবসময় ভুক্তভোগী হব? কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিল, আমি চাকরি করব। প্রয়োজনে এই সংসার আমি বিসর্জন দেব। একজন স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমার আছে। আমি কারো কাছে পরাধীন থাকবো না। সিদ্ধান্ত নিয়ে শেফালি অপেক্ষা করতে থাকলো নাহিদের অফিস থেকে বাসায় আসার। সন্ধ্যাবেলায় নাহিদ অফিস থেকে বাসায় আসার পর শেফালি 2 কাপ চা বানিয়ে এনে রুমে ঢুকলো। তারপর নিঃশব্দে চা পান করতে করতে একসময় নাহিদকে বলল, আমি চাকরিটা করব।
শেফালি কথা শুনে নাহিদ প্রথমে চুপ করে থাকলো, তারপর চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি বলেছি তুমি করবে না, না মানে না, এখানে আর কোনো কথা বলার কারণ দেখছি না। শেফালি কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় বলল, আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে সিদ্ধান্তটা জানালাম। শেফালির গলার স্বরটা নাহিদের অপরিচিত মনে হলো। সে খানিকটা হতভম্ব হয়ে কি করবে ভাবতে ভাবতে সশব্দে চর বসিয়ে দিল শেফালির গালে। তারপর বলল, আমি যেটা বলেছি সেটাই হবে, এ নিয়ে আর তুই কোনো কথা বলবি না। শেফালির এই 24 বছরের জীবনে কেউ কোনোদিন গায়ে হাত তোলেনি। নাহিদের চর খাওয়ার পর শেফালির জেদ উঠে গেল। সে এমনিতেই খুব ভালো একটা মানুষ, কিন্তু একবার জেদ উঠে গেলে সে প্রয়োজনে মানুষও খুন করে ফেলতে পারে। তাই জেদের বসে সে সিদ্ধান্তটা আরও জোরালোভাবেই নিল এবং এবার আর কেউ তাকে আটকাতে পারবে না। কিন্তু সে এটা নাহিদকে বুঝতে দিল না। নীরবে সে ভাঙা কাপের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সেদিনের রাত নাহিদ ও শেফালির নীরবতা কেটে গেল। পরদিন সকালটা আগেরকার দিনের মতো সূচনা হলো। নাহিদ ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শেফালি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলো। তাদের সে জানিয়ে দিল সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় থেকে ইমেল করে তাকে জানিয়ে দেওয়া হলো কবে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। মেল পেয়ে শেফালি চুপি চুপি তার যাবার জন্য প্রস্তুতি নিতে থাকলো এবং এর মাঝে সে জানিয়ে দিল ওই শহরে তার থাকার কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে সে কী করতে পারে? তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হলো টিচার্স ডরমিটরিতে চাইলে সে থাকতে পারে, এক্ষেত্রে তার বেতন থেকে কিছু টাকা কাটা যাবে। এই কথা শুনে শেফালি পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিল। তারপর যাবার দিন সকালবেলা নাহিদকে অফিসে পাঠিয়ে সে রওনা দিল তার নতুন জীবনের উদ্দেশ্যে। অফিস থেকে এসে নাহিদ দেখল ঘর তালা বন্ধ। খানিকটা বিস্মিত হয়ে সে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলল। ভেতরে ঢুকে সে দেখল পুরো ঘর একদম গোছানো। শেফালি কি তবে কোনো কাজে বাইরে গেছে? কিন্তু ও বাইরে গেলে তো আমাকে জানানোর কথা, এরকম তো কখনো হয়নি। অবাক হয়ে নাহিদ শেফালিকে ফোন করলো, কিন্তু তার মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। হতবাক হয়ে নাহিদ নিজের রুমে গেল। নিজের রুমে গিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার চোখে পড়ল টেবিলের উপর পেপার ওয়েট দিয়ে চেপে রাখা একটি চিঠি। অবাক হয়ে চিঠিটা খুলে সে দেখল চিঠিটা শেফালির লেখা। প্রিয় অপ্রিয় নাহিদ, সম্বোধন থেকে অবাক হওয়ার কিছু নেই। একসময় তুমি আমার প্রিয় ছেলে, কিন্তু দিনে দিনে তুমি আমার কাছে অপ্রিয় হয়ে উঠেছ। এক্ষেত্রে তোমাকে দোষ দেবার কিছু আমি দেখি না। তোমার পরিবার পরিবেশ তোমাকে এরকমভাবে তৈরি করেছে। বিচলিত হচ্ছ, ভাবছ কিসব আবোল তাবোল বকছি। আসলে বকছি না, আমাদের চারপাশে তোমার মতো মানুষের সংখ্যাটা অনেক বেশি, বিপরীতে আমার মতো মানুষের সংখ্যা কম। তাই তোমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেরা নিজেদের স্বাভাবিক বলে পরিচয় দাও, কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছো তোমাদের জীবনে আরও একটি মানুষ থাকে? দেখোনি কখনো। নারীরা যে মানুষ এ কথা তোমরা কখনো ভাবতে পারো না। তাই তো নিজেদের প্রভুর আসনে বসিয়ে তাদের কৃতদাসী করে সারা জীবন শুধু ক্ষমতা ফলাতে চাও। আমি দুঃখিত, তোমাদের এই স্বাভাবিক জীবন আমার পোষাচ্ছে না। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে একটা সংসারে মৃতের মতো বেঁচে থাকা আমার পোষাচ্ছে না। তাই আমি চলে যাচ্ছি। জীবনের শুরু থেকে আমি নিজে নিজে কিছু একটা করার তাগিদ অনুভব করেছি, কিন্তু বিপদ বেঁধেছিল তোমাদের দেখানো মোহে। নিজে কিছু না করে স্বামীর সেবা করে বিলাসিতা মোহে ডুবে গিয়েছিলাম। এজন্য তোমরা ধন্যবাদ দিতে পারো তোমাদের গড়া সেসব ননির পুতুলদের, যারা নিজেদের অন্যদের কৃতদাসী ভাবতে পছন্দ করে, মনে করে এটাই সম্মান। সম্পর্কের সংজ্ঞা আমার কাছে অন্যরকম। আমার কাছে সম্পর্ক হলো বন্ধুর মতো, যেখানে সব কিছু বলা যায়, নিজের মতো বাঁচা যায়, খানিকটা অধিকার ফলানো যায়। তবে প্রভু কৃতদাসের সম্পর্ক না। আমার কাছে সম্পর্ক মানে একজনের আধিপত্য না। অনেক দিন মোহে ডুবে মানিয়ে নিতে চেয়েছিলাম, পারিনি। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি আমার কাজের দ্বারা সম্মান লাভ করতে চাই। চাই আমাকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুক। আচ্ছা, আজ আমার জায়গায় তুমি সুযোগ পেলে কি করতে? অবশ্যই যেতে। প্রয়োজনে আমি চাকরি করলে তোমার জন্য সে চাকরি ছেড়ে চলে যেতে হতো, কিন্তু আজ আমি নারী বলে সুযোগ ছাড়তে হবে। কি অদ্ভুত! তোমাকে সিদ্ধান্ত জানানোর পর চর খেতে হলো। তাই আর অশান্তি করতে চাইনি। যা শেষ করবার একেবারে শেষ হোক। বারবার তা নিয়ে অশান্তি করার কোনো মানে হয় না। তাই কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছি। ভালো থেকো। সময় মতো বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিও, না হয় আমারই সে ব্যবস্থা করতে হবে। আর ফিরে আসার চেষ্টা করবে না। যা ছেড়ে দিয়েছি তাতে আর আমি কখনো ফিরে যাই না, মনে রেখো কথাটি। ইতি, শেফালি। চিঠিটা পড়ে নাহিদ হতভম্ব হয়ে বসে পড়ল বিছানায়। এভাবে সম্পর্ক শেষ হবে সে ভাবতেও পারেনি। এখন সে কি করবে? মেনে নেবে? কিন্তু এত সহজে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? পরাজয় হয়ে যাবে না তার? তাতে কি তার আতে ঘা লাগবে না? নাহিদ তাই সিদ্ধান্ত নিল, সেও ছেড়ে দেবে না, দেখে নেবে শেফালিকে। এখন দেখার পালা নাহিদের প্রতিশোধ কোন দিকে মোড় ঘুরিয়ে দেয় শেফালির নতুন জীবনের।
ছোটবেলা থেকে শিক্ষা না দিলে তো মেয়ে এরকমই নষ্ট হবে। কি তেজ রে বাবা, কাজ করতে দেব না বলেছি দেখে সংসার ছেড়ে চলে গেল। এরকম মেয়ে জন্ম দেওয়ার আগে মরে যায়নি কেন? শেফালির মাকে কথাগুলো বলতে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো নাহিদ। আর ওদিকে শেফালির মা নিশ্চুপ থেকে বসে আছেন আর চোখের পানি মুছছেন। নাহিদ আরও কিছু বলতে যাবে তার আগে শেফালি বাবা বলল, বাবা মাথা গরম করো না, আমি শেফালির সাথে কথা বলে দেখি ও কী বলে। নাহিদ সাপের মতো ফোঁস করে বলল, দেখা দেখির কিছু নেই, ওর জন্য আপনার দুজনেরই মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। এখনও সময় আছে, তাড়াতাড়ি ফিরিয়ে আনুন, না হয় জীবনে কোনো দিন সমাজে মুখ দেখাতে পারবেন না। এই বলে নাহিদ উঠে চলে গেল। তার গমন পথের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শেফালির বাবা বললেন, আমি একটু পরে রওনা হব, আমার কাপড় গুছিয়ে দাও তো। ওর কথা শুনে শেফালি মা বললেন, আমি তোমার সাথে যাব। তারপর তিনি উঠে গিয়ে কাপড় গুছিয়ে রওনা দিলেন শেফালির সাথে দেখা করতে। বিমানে ৮ ঘন্টা ও রাস্তাপথে ১.৫ ঘন্টা যাত্রা শেষে শেফালির বাবা মা যখন শেফালি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালো তখন শেফালি তার ক্লাস নিয়ে নিজের রুমে এসে বসলো। রুমে এসে বসে এসিটা ছাড়তে তার দরজায় কড়া নাড়ল। সে একটু বিরক্ত হয়ে বলল, ভেতরে আসুন। দরজা খুলতে শেফালি দেখলো তার বাবা মা ভেতরে ঢুকছেন। বাবা মাকে দেখে শেফালি খুব খুশি হলো। সে তার মাকে বলল, তোমরা কখন এসেছো? মা একটু চুপ থেকে বলল, এইমাত্র। শেফালি খানিকটা বিস্মিত হয়ে বলল, কিছু খেয়েছো? মা কিছু বলার আগে শেফালির বাবা বলল, অনেক রাগ দেখানো হয়েছে, এবার নিজের ঘরে ফিরে যা। শেফালি না বোঝার ভান করে বলল, কার ঘর? বাবা বললেন, তোর নিজের ঘর। শেফালি বলল, কোনটা? বাবা বললেন, স্বামীর ঘর। বাবার কথা শুনে শেফালি হেসে ফেলল। তারপর বলল, আমার নিজের ঘর আমি নিজে তৈরি করব, অন্য কারো ঘর আমার ঘর হতে পারে না। আর সেই ভদ্রলোকের সাথে আমি আর সম্পর্ক রাখছি না, সুতরাং আমাকে ফেরার কথা বলবে না। শেফালির বাবা খানিকটা বিরক্ত হয়ে বললেন, তোর জন্য আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমার জন্য হলেও ফিরে যা। শেফালি চুপ করে বাবার কথা শুনল। তারপর বলল, একজন সরকারি চাকরিজীবীর স্ত্রী হওয়া যতটা সম্মানের, তার চেয়ে 100 গুণ বেশি সম্মানের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। এক্ষেত্রে আমার সম্মানই হয়তো ভদ্রলোক থেকে কম হতে পারে, কিন্তু আমার সম্মান ভদ্রলোক থেকে অনেক বেশি। আর কথা হচ্ছে তোমার মান সম্মানের। তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা তোমার জন্য সম্মানের। কজন মেয়ে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে? আর তুমি যদি ভাবো মেয়ে হয়ে সংসার না করলে তোমার সম্মান থাকছে না, তবে জেনে নিও আজ থেকে তোমার কোনো মেয়ে নেই। যেখানে নিজের মতো বাঁচার অধিকার নেই সেখানে সম্মান রক্ষা করে আমি কি করব? শেফালির কথা শুনে বাবা চুপ করে রইলেন। বাবার নীরবতা লক্ষ্য করে শেফালি বলল, বাবা, ছোটবেলায় তোমার স্বপ্ন ছিল তোমার মেয়ে প্রফেসর হবে, তার অনেক উচ্চ ডিগ্রি থাকবে। আজ আমি সেই পথে আছি, আর তুমি আমাকে বাধা দিচ্ছ। বাবা এবার কেঁদে ফেললেন। তারপর মেয়েকে বললেন, তুই পারবি তো? শেফালি একটু হেসে বলল, পারবো, আমাকে পারতেই হবে। বাবা তখন মেয়ের হাত ধরে বলল, তোকে তোর পথ ছেড়ে দিলাম, নিজের আশা তুই নিজে বানিয়ে নে। জানি তোকে নিয়ে অনেক কথা হবে, আর সেটা শুনতে আমারও কষ্ট হবে। তারপরও তুই যদি তোর মতো করে বাঁচতে পারিস তবে আমার তাতে কোনো আপত্তি নেই। নিজের মতো করে বেঁচে ওঠ, এটা তোর নতুন জন্ম, আর এই জন্মে সব কিছু দায় দায়িত্ব তোর। বাবা কথা শেষ করতে মা বলল, হ্যাঁ রে, তোর কাছে মাঝে মাঝে আমি এসে থাকতে পারবো না? শেফালি হাসি মুখে বলল, পারবে মা, তবে বাবাকে হোটেলে থাকতে হবে, আমাদের ডরমেটরিতে সব মেয়েরা থাকে তো। মা শেফালির কথা শুনে বলল, তাহলে মাঝে মাঝে আমি বেড়াতে আসব। শেফালি হাসি মুখে বলল, তোমরা একটু এই রুমে অপেক্ষা করো, আমি একটা মিটিং শেষ করে আসি, তারপর থাকার ব্যবস্থা করছি। বাবা এই কথা শুনে বলল, না মা, ওখানে কিছু জরুরি কাজ বাকি পড়ে আছে, সেইগুলো শেষ করতে হবে, অন্য এক সময় বেড়ানোর জন্য আসব। এখন তো থাকার জন্য ভালো কোনো ব্যবস্থা করব, কিছু টাকা দিয়ে যাব। শেফালি বলল, না বাবা, এই জীবনের সব কিছু আমি নিজের মতো করে করতে চাই, প্রয়োজনে পড়লে আমি তোমাকে জানাবো। বাবা বললেন, আচ্ছা। তারপর মাকে নিয়ে ফিরে গেলেন এয়ারপোর্টে। দুটি ইমার্জেন্সি টিকিট কেটে শেফালি বাবা ওয়েটিং রুমে বসে নাহিদকে ফোন দিয়ে বললেন, তুমি ডিভোর্সের জন্য প্রস্তুতি নাও, আর আমি যদি শুনেছি আমার মেয়েকে তুমি কোনোভাবে বিরক্ত করেছো তবে তোমার খবর আছে। শেফালির বাবার মুখ থেকে এই কথা শুনে নাহিদ চুপসে গেল, কেননা শেফালির বাবা সরকারি আমলা। তিনি চাইলে নাহিদের চাকরি তো পরের কথা, নাহিদকে গুম করে ফেলতে পারে। নতুন জীবনের সূচনাতে শেফালির নাহিদ থেকে আরও অনেক বাধার সম্মুখীন হবার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নাহিদ আর কোনো ঝামেলাই করল না, বরং নিজ থেকে ডিভোর্স পেপার পাঠিয়ে তার সাথে টাইপ করে একটি ক্ষুদিবার্তা পাঠিয়েছিল, যাতে লেখা ছিল নতুন জীবনের জন্য শুভকামনা। বিষয়টি শেফালির হজম হচ্ছিল না।
পরে তার মনে হলো বাবা নিশ্চয়ই কিছু একটা করেছেন। তিনি সহজে কোনো বিষয় নাক গলান না, তবে একবার গলালে তার 12টা না বাজিয়ে ছাড়েন না। বিষয়টা নিশ্চিত হতেই শেফালি তার বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো। তখন বাবা বললেন, বেশি কিছু করিনি, শুধু বলেছিলাম কোনো ঝামেলা করলে আমি দেখে নেব, তাতে বোধহয় কাজ হয়ে গেছে। বাবার কথা শুনে শেফালি হাসতে হাসতে ফোন রেখে দিল। তারপর তার কাজে মনোযোগ দিল। ডিভোর্স পেপার হাতে পাওয়ার বেশ কিছুদিনের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেল। এর মধ্যে শেফালি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাহিরে যাবার জন্য উঠে পড়ে লাগলো। ঠিক সে সময় ডিপার্টমেন্টাল হেড তাকে প্রস্তাব দিল, আমার সাথে আমার ফ্ল্যাটে দেখা করবে, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। কথাটি শুনে শেফালি হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। লজ্জায় অপমানে সে স্যারের রুম থেকে বেরিয়ে গেল। তারপর সোজা চলে গেল লাইব্রেরিতে। সাধারণ লাইব্রেরিতে শিক্ষকেরা যায় না, তবে শেফালি এর ব্যতিক্রম। সময় পেলে সে লাইব্রেরিতে চলে আসে। আর তার ছোটবেলার অভ্যাস প্রচণ্ড রাগ হলে উপন্যাস নিয়ে বসে পড়ার। কেননা উপন্যাসের ভেতরে একবার ঢুকে গেলে তার আর কিছু মনে থাকে না। তখন বাইরের দুনিয়া থেকে ছুটি পাওয়া যায়। উপন্যাসে মুখ ডুবিয়ে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল শেফালি বুঝতে পারল না। অনেকক্ষণ পর একটা ছেলে এসে তাকে ডাক দেওয়ায় সে খানিকটা বিস্মিত হলো। তারপর এক ছুটে বের হয়ে গেল লাইব্রেরি থেকে। আপাত দৃষ্টিতে দৃশ্যটা একজন শিক্ষক হিসেবে ভাবতে দৃষ্টিগত মনে হলো ছেলেটা খুব একটা বেশি পাতা দিল না। এক্ষেত্রে একটা কারণ হতে পারে, ছেলেটি জানেই না মেয়েটা শিক্ষক ছিল। যাই হোক, ছেলেটা কিছু না মনে করলেও শেফালি পরবর্তীতে নিজের ওপর বিরক্তি ধরে গেল। এরকম বাচ্চামি করা তার মোটেও ঠিক হয়নি। না জানি ছেলেটা কি মনে করেছে। এসব কথা ভাবতে ভাবতে তার মনে পড়ল ডিপার্টমেন্টাল হেডের কুপ্রস্তাবের কথা। কথাটা মনে পড়তে গা শিউরে উঠল তার। সে কি বাবাকে বলে প্রতিশোধ নেবে, নাকি 8-10টা স্বাভাবিক মেয়ের মতো সিচুয়েশনাল হ্যান্ডেল করার চেষ্টা করবে? এক্ষেত্রে সে কি বাকিদের মতো পথ অবলম্বন করবে, নাকি এমন কিছু করবে যাতে লোকটির উচিত শিক্ষা হয়? কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিয়ে নিল। এর পরের দিন সে চলে গেল ডিপার্টমেন্টাল হেডের রুমে। ডিপার্টমেন্টাল হেড বদরুল তাকে দেখে নিজের জীবনের দুঃখের কথা বলতে থাকলো। তাকে জানালো বউ বাচ্চা থাকার পরও সে কতটা একা। সব কিছু বলা শেষে বদরুল তাকে মোবাইলটা দিয়ে বলল নাম্বারটা সেভ করতে। শেফালি তখন বদরুলের মোবাইলটা নিয়ে কথা মতো কাজ করলো। কথা অনুসারে পরের দিন শেফালি ক্লাস শেষে তার সাথে ফ্ল্যাটে যাবে। সেই হিসেবে শেফালি ক্লাস শেষে চলে আসলো ডিপার্টমেন্টাল হেডের রুমে। তারপর তার সাথে চলে গেল ফ্ল্যাটে ঢুকে বদরুল কথা বলতে বলতে শেফালির গায়ে হাত দিতে যাবে, অমনি তার ফোন বেজে উঠল। ব্যক্তি সহকারে ফোন ধরতে তার স্ত্রী বলল, এসব করে বেড়াও না, আজ তোমার একদিন আমার একদিন। কথাটি শুনে অবাক হয়ে বদরুল বলল, কি করেছি আমি? স্ত্রী বলল, টিভি খুলে দেখো। টিভি অন করতে বদরুল দেখলো সে এই অবস্থায় সরাসরি সম্প্রচার হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তার নিজের বুকে স্বীকার করা কৃতকর্মের কথা মিডিয়াতে প্রচার করে দিয়েছে। বিষয়টি কেমন যেন গুলিয়ে গেল তার কাছে। অবাক হয়ে শেফালিকে কিছু বলতে যাওয়ার আগে শেফালি হাসতে হাসতে বলল, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আমি সব জানিয়েছি, সব ব্যবস্থা করেছি, মিডিয়াকে কাল রাতে জানিয়েছিলাম, তাই তো আজ ধরা পড়ে গেলে। শেফালির কথা শুনে বদরুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাগে ক্ষোভে সে হাত তুলল শেফালির গায়ে। এর 2 মিনিটের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। বদরুলকে গ্রেপ্তার করার পর শেফালিকেও কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হলো। সেদিনের মতো থানা পুলিশের সব কাজ সেরে বাড়ি ফিরতে শেফালির মোটামুটি রাত হয়ে গেল। সময় আনুমানিক 10টা 30 হবে। ডরমিটরির কাছাকাছি আসতে দুজন তার হাত পা চেপে ধরল, আর একজন মুখে রুমাল চেপে ধরল। সাথে সাথে অজ্ঞান হয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। তখন আশেপাশে ভালো করে লক্ষ্য করে ছেলে 3টি শেফালিকে টেনে নিয়ে গেল দূরের একটি পরিত্যক্ত ঘরে। অন্ধকার ঘরে অপরিচিত 3টি ছেলের কাছে বন্দী হয়ে আছে শেফালি। কি করবে সে? কীভাবে মুক্তি পাবে এই লোভী ছেলেগুলোর কাছ থেকে? এসব ভাবতে ভাবতে একটি ছেলে এসে তার পাশে দাঁড়ালো। তারপর বলল, খুব শেয়ানা হয়ে গেছিস, স্বামীরে থুইয়ে চলে আসছিস চাকরি করতে। খুব বার বাড়ছে না? আজ তোর বিষ নামাই দেব। এরপর থেকে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না, সে ব্যবস্থা করে দেব। ছেলের কথা শুনে শেফালি বুঝতে পারল কাজটি তার হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাওয়া স্বামীর করা। সে নিজে যখন কিছু করতে পারছে না, তখন অন্যদের ভাড়া করেছে তার হয়ে শোধ নেবার জন্য। হিংসা কত মারাত্মক একটা জিনিস, এটাই মানুষকে কীভাবে অন্ধ করে দেয়। এই হিংসার অনলে পুড়ে মানুষ মানুষকে খুন করে ফেলে। এজন্যে মাঝে মাঝে মনে হয় বিবর্তনবাদ সত্য, তা না হলে হায়নার মতো হিংস্রতার গুণাবলী এই মানুষদের মধ্যে আসে কীভাবে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা মানুষের ভেতরে পৃথিবীর প্রায় প্রতিটি প্রাণীর স্বভাব সুপ্ত অবস্থায় রয়ে গেছে। সময়ে সময়ে সেটা বের হয়ে আসে, সময় সময় সেটা আবার সুপ্ত অবস্থায় চলে যায়। সে যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাবে শেফালি? এই কথা ভাবতে ভাবতে শেফালি মনে পড়ল সে সবসময় তার সাথে একটি ছোট ফোল্ডিং করা ছুরি রাখে।
সেটি শাড়ি কিংবা প্যান্ট যাই পরুক না কেন সবসময় কোমরে গুজে রাখে। এই কথা মনে পড়তেই সে একদম শক্ত হয়ে গেল। তারপর নিজেকে বলল, আজকে যাই হোক একটা উচিত শিক্ষা দিতে হবে, এর জন্য মরতে হলে মরব, তবুও ধর্ষিতা হব না। এইসব কথা নিজেকে বলতেই একটি ছেলে তার কাছে চলে আসলো। সে তার হাত দিয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে ছোঁয়ার চেষ্টা করলো। শেফালি তখন একটু সরে গিয়ে ছেলেটার চোখে চোখ রেখে একটু হাসি দিয়ে নিজেই নিজের শাড়ির কুচিতে হাত দিল। শেফালির এই কাজটি দেখে ছেলেটা কিছুটা বিস্মিত হয়ে বাকিদের বলল, ওরে জোর করতে হবে না, এ তো দেখি অন্য জিনিস। একথা বলে ছেলেটা তার নিজের জামা কাপড় ছাড়তে শুরু করলো। সেদিকে লক্ষ্য করে ছেলেটার দিকে মৃদু হাসি দিল শেফালি, আর ওদিকে খুব সাবধানে ছুরিটা নিল হাতের মুঠোয়। একসময় কাপড় ছেড়ে ছেলেটা তার গোপন অঙ্গ শেফালির কাছে আনলো। শেফালি তখন বাঁ হাত দিয়ে ধরে ছেলেটির দিকে একটা মৃদু হাসি দিয়ে ডান হাতে ফোল্ডিং করা ছুরিটাকে উন্মুক্ত করে বসিয়ে দিল ছেলেটির গোপন অঙ্গে। এরপর পরদিন সংবাদপত্রে খবর এলো ধর্ষণ করতে গিয়ে গোপন অঙ্গ হারালো এক যুবক। সংবাদপত্রে খবরটির দিকে একবার চোখ বুলিয়ে ক্লাস নিতে চলে গেল শেফালি। তারপর ক্লাস শেষ করে সেদিনের মতো বাসায় ফিরে তার সাথে হয়ে যাওয়া ঘটনা বিস্তারিত জানালো মিডিয়াতে, এবং সাথে এটিও জানালো তার স্বামী তার এই উন্নতি দেখতে না পেরে কীভাবে তাকে ধর্ষণ করার জন্য লোক পাঠিয়েছে। খবরটি পরদিন প্রচার হতেই শেফালির পক্ষে একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। ফলাফল, একদিনের মধ্যে নাহিদ ও তার ভাড়া করা বাকি 2 ছেলেকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার রেশ কাটতে কাটতে শেফালি সবার কাছে জনপ্রিয় মুখ হয়ে উঠল। কিন্তু এরকম জনপ্রিয়তা তার ভালো লাগছে না, কেননা সে কখনো এরকম জনপ্রিয়তা চায়নি। তাই সে উঠে পড়তে লাগলো তার উচ্চশিক্ষার জন্য। এভাবে প্রায় 6 মাস লেগে থাকার পর সে হাতে পেল জার্মানির ভিসা। তারপর এই 5 গলা সমাজ ব্যবস্থার দেশ ছেড়ে জন্য বাড়ি জমালো জার্মানিতে। দেশে থাকলে শেফালি কখনোই ভালোভাবে বাঁচতে পারতো না। উঠতে বসতে তাকে নিয়ে আলোচনা হতো তার অতীত নিয়ে। তার উপর এসব মানুষেরা তো আছেই যারা এসব মেয়েদের অসহায় মনে করে জোর করার চেষ্টা করত। তার উপর একজন পূর্ণবয়স্ক নারী স্বাধীন হয়ে বেঁচে থাকা, তাকে মেনে নেওয়া যায়? যেখানে জন্মের সময় ধরে নেওয়া হয় নারী থাকবে অধীন, তাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু কেন ধরা হয়? সে কি তার নিজের রক্ষণাবেক্ষণ করতে পারে না? সে কি পুরুষের মতোই নিজের ভালো বুঝে নিজেকে চালাতে পারে না? পারে না কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে? সে পারে, তারপরও তাকে নিতে দেওয়া হওয়া যাবে না, কেননা সে সিদ্ধান্ত নিতে শিখলে তার উপর অধিপত্য থাকবে না নিজের সুবিধা। তখন আর স্যাক্রিফাইসের বুলি শুনিয়ে পরাধীনতার সুরের মূলও ঝুলিয়ে তাকে আটকে রেখে নিজে আরামের জীবনযাপন করা যাবে না। এইসব নির্মম সত্য বুঝে ফেলার জন্য শেফালি আর দেশে ফিরে আসার ইচ্ছে রাখেনি, কেননা এই দেশে তাকে কখনোই স্বাধীনভাবে বাঁচতে দিত না। কারণ এই দেশে নারী হয়ে জন্ম নেওয়াটাই একটা অভিশাপ। শেফালির জীবন যেখানে ঊর্ধ্বমুখী হয়েছিল, ঠিক সেখানেই নিম্নমুখী হয়েছিল নাহিদের জীবন। প্রতিশোধের আগুনে, পুরুষত্বের অহংকারে সে হিংসায় জ্বলে পুরো অন্ধ হয়ে গিয়েছিল। এখানে অনেকে হয়তো নাহিদকে ঘৃণা করবে, কিন্তু অনেকেই বলবো নাহিদের করা কাজটি আসলে বাস্তবে হয় না। আদৌ কি হয় না? হয়। এই পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষ থেকে এগিয়ে গেলে, অধীনে না থাকলে একটা হিংসাবৃত্তি জেগে ওঠে মনের ভেতর। বারবার নিজেকে ব্যর্থ বলে মনে হয়, আর তখন বিবেকবুদ্ধি বিসর্জন নিয়ে প্রতিশোধ নেওয়াটাই কাম্য হয়ে ওঠে। কিন্তু সেই প্রতিশোধ কখনো কাউকে ভালোভাবে বাঁচতে দেয় না। তাই তো শেফালির জীবনের রং বদল হয়ে সেখানে খুঁজে পেল মুক্তি। সেখানেই নাহিদের জীবনের রং বদল হয়ে সে খুঁজে পেল বন্দিত্ব। এভাবে বদলে যায় জীবন, হয়ে যায় জীবনের রং বদল। কেউ বলতে পারে না কখন তার জীবন কোথায় চলে যাবে। তবু আমরা আটকে রেখে, ধরে রেখে স্থির করতে চাই জীবনকে, আর না পারলে নিতে চাই প্রতিশোধ। কিন্তু জীবন নিজেই যেখানে গতিশীল, সেখানে মানুষকে আটকে রাখা যাবে কীভাবে?